আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এর সাথে নৈশভোজে সরকারকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। যথাযথ মূল্যায়ন চাইল দলগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত। আদায়ে রেকর্ড ঘাটতি, লক্ষ্যমাত্রা পূরণে যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছে এনবিআর, চেষ্টা চলছে নতুন নতুন খাত শনাক্তের। ইরানে দশম রাতের মতো বিভিন্ন জায়গায় মার্কিন হামলা, সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ দিয়েছে ইয়েমেনের হুতি সরকার। অভ্যুত্থানের 2 বছরেও দগদগে ক্ষত স্বজন হারাতে, জীবন চিরতরে বদলে গেছে অনেকের, শহীদ ও আহত পরিবারের সংগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শরিকদের সাথে নৈশভোজ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও শরিকদের কেউ কেউ যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলে সরকারের অংশীদারিত্বের দাবি জানিয়েছেন। বিএনপি মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনেও শরিকদের পাশে চান তারা। বিভিন্ন দলের নেতারাও বিএনপি সরকারের সাথে নতুন করে পথ চলার প্রত্যাশার কথা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখেন এই শরিকরা। তবে সরকার গঠনের পর বিএনপির বিরুদ্ধে অবহেলা ও যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তাদের কেউ কেউ। অবশেষে সেই দূরত্ব কমাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের নৈশভোজের আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 36টি দলের 196 জন নেতা সাড়া দেন এই আমন্ত্রণে, যেখানে প্রধানমন্ত্রীর কাছে সরকারের অংশীদারিত্বের দাবি জানান কেউ কেউ। কারো কারো বক্তব্যে গত 5 মাসে শরিকদের নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা উঠে আসে। জুলাই সনদ নিয়েও বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড় করান শরিকরা। রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি, তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। তারা ভালো কাজ কিছু করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সমালোচনার যোগ্য। কাজেই দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে, সেইভাবেই শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। আমরা মনে করি 31 দফা এবং জুলাই সনদ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা চাই যে আমাদের সমালোচনা থাকার পরেও যাতে এই সরকার যাতে এই কাজগুলো যাতে করতে পারে। আমাদের সমর্থিত সরকার এখন ক্ষমতায় আছেন, সরকারের নীতি কৌশল রাজনীতি কিভাবে চলবে, সরকারের ভবিষ্যৎ গতিমুখ কী, এগুলোর ব্যাপারে আসলে আমরা আশ্বস্ত হতে চেয়েছি। আমরা আমাদের কিছু উদ্বেগ বলেছি, উৎকণ্ঠার কথাটা বলেছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 5 মাসে তার সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেন। 16-17 বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি আদায়ে রেকর্ড ঘাটতিতে এনবিআর, বছর শেষে লক্ষ্য থেকে দূরে জাতীয় রাজস্ব বোর্ড। গেল অর্থ বছরের প্রাথমিক আদায় তথ্যে মিলেছে এমন ইঙ্গিত। অভ্যন্তরীণ আয় বাড়াতে চলতি অর্থ বছরের শুরু থেকেই কাজ শুরু করেছে এই সংস্থাটি। বিশাল রাজস্ব লক্ষ্য পূরণে বাড়ানো হচ্ছে যন্ত্রের ব্যবহার, চেষ্টা চলছে নতুন নতুন খাত। 2 ভাগে বিভক্তি করা নিয়ে গেল অর্থ বছরের বড় একটা সময় জুড়েই এনবিআরে ছিল টালমাটাল অবস্থা। আন্দোলনে অংশ নেয় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। ফলাফল, রাজস্ব আহরণে ঘটেছে ছন্দপতন, সার্বিক আদায় চিত্রে স্পষ্ট হয়েছে যার প্রভাব। সদ্য সমাপ্ত অর্থ বছরে এনবিআর এর আদায় লক্ষ্য ছিল 5,03,000 কোটি টাকা। প্রাথমিক হিসাবে রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। বড় হয়েছে ঘাটতির অঙ্ক, তবে আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি 12%। এমন এক বাস্তবতায় চলতি অর্থ বছরে ধরা হয়েছে বিশাল রাজস্ব লক্ষ্য, যার আকার 6,95,000 কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআর কে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, আদায় বাড়াতে কি কৌশল নেওয়া উচিত? টোটাল যে 40 লাখ বা 37 লাখ ফ্ল্যাট ওনার যে ঢাকাতের মধ্যে আছে, তারা সবাই ট্যাক্স নেটের ভিতরে আছে কিনা, এই জায়গাগুলো আমার মনে হয়। তো যারা ট্যাক্স নেটের বাইরে আছে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় পটেনশিয়াল ট্যাক্স পেয়ার কারা, সেইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার আমাদের এখানে হতে পারে। উৎপাদন বৃদ্ধি পেলে রাজস্ব আদায়ে উল্লম্ফন হয়, তবে ব্যবসায়ীদের প্রশ্ন, যারা কর দেয় তাদের উপরই বড় লক্ষ্য চাপিয়ে দেওয়া হয়। আমাদের চিন্তাটা হচ্ছিল যে এই বর্ধিত আয়টা কিভাবে করবে এনবিআর, কারণ দীর্ঘদিন আমরা ট্যাক্সের নেটটা বাড়াতে পারিনি। প্রচুর লোক কিন্তু ট্যাক্সের আওতায় আসার যোগ্যতা রয়েছে, কিন্তু তাদেরকে আমরা আনতে পারি, যার জন্য ভিএটি দেয় মাত্র 9 লক্ষ ফার্ম এবং ইন্ডিভিজুয়াল। এইটা দিয়ে তো রেভিনিউ কালেকশনের যে টার্গেট সে পূরণ করা সম্ভব না। এনবিআরের শীর্ষ পদে এসেছে পরিবর্তন, রাজস্ব আদায়েও নেওয়া হচ্ছে নতুন নতুন কৌশল। লক্ষ্য পূরণে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ।
আমাদের হিউম্যান টাচ দিয়ে অনেক কাজ করতে হয়। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই সেনার পরিচয় ও ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের একজন নারীও। নিহত সেনা 19 বছর বয়সী টেক্সাসের বাসিন্দা প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস, অন্যজন 25 বছর বয়সী হাওয়াইয়ের বাসিন্দা ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান। গেল বৃহস্পতিবার জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে চালানো ইরানের হামলায় নিহত হয় এই দুইজন সেনা। জার্মানির আনসবাথ ঘাঁটিতে 10ম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে ছিলেন ইসাবেলা। অন্যদিকে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটিতে 32তম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে কর্মরত ছিলেন টাইলার। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে নিহত মোট মার্কিন সেনার সংখ্যা এখন 17। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করল ইয়েমেনের। সোমবার মুখপাত্র ইয়াহিয়া সারে এ ঘোষণা দেন, জানান তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে সিদ্ধান্তটি। ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সৌদি আরবের অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধের জেরেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, দাবি হুতি মুখপাত্রের। এ নিয়ে পারস্য উপসাগরের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি হলো, কারণ লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগস্থল বাবেল মান্দেব প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। সেটা অবশ্যই আমরা মামলা রুজু করব, এটা প্রক্রিয়াধীন আছে। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই সেনার পরিচয় ও ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের একজন নারীও। নিহত সেনা 19 বছর বয়সী টেক্সাসের বাসিন্দা প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস, অন্যজন 25 বছর বয়সী হাওয়াইয়ের বাসিন্দা ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান। গেল বৃহস্পতিবার জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে চালানো ইরানের হামলায় নিহত হয় এই দুইজন সেনা। জার্মানির আনসবাথ ঘাঁটিতে 10ম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে ছিলেন ইসাবেলা। অন্যদিকে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটিতে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। কয়েকটি মুহূর্তে যেসব পরিবারের জীবন চিরতরে বদলে গেছে, তারা আজ কেমন আছে? সন্তান হারানোর শোক কি সময় মুছে দিতে পেরেছে? যারা হারিয়েছেন দৃষ্টিশক্তি কিংবা শরীরের অঙ্গ, তারা কিভাবে মানিয়ে নিচ্ছেন নতুন বাস্তবতার সঙ্গে? জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর জীবন সংগ্রামের মাত্র 14 মাস বয়স জান্নাতের, বাবা মায়ের আদরের সন্তান। সে জানেই না তার জন্মের মাত্র কয়েক মাস আগেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল তার 4 বছরের বড় ভাই আহাদ। বাবা মায়ের বিশ্বাস, আহাদ যেন জান্নাত হয়ে আবারও ফিরে এসেছে তাদের কোলে। তো মেয়ে কিন্তু একেবারে দেখেন হুবহুব দেখতে আব্দুল হাদের মতোই। আর আমার মাঝে মাঝে মনে হয় যে আব্দুল হাদ কেমন আল্লাহ তাআলা পুনরায় ফেরত দিয়েছেন। প্রাণবন্ত চঞ্চল আহাদের বয়স ছিল মাত্র 4। 18 জুলাই বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল সে। মুহূর্তেই ছুটে আসে একটি গুলি, তাতেই থেমে যায় ছোট্ট জীবনের সব গল্প। এই যে এগুলো আব্দুল হাদ। আজ আহাদের খেলনা, খাতা, বই সবই আগলে রেখেছেন বাবা মা। স্মৃতিগুলোই এখন তাদের কাছে সবচেয়ে বড় সম্বল। আর জান্নাতের হাসিতেই তারা খুঁজে